করেন। From today, I'm going to start my spoken session. So, in the first class, I talked about a particular structure, and the structure was for making any kinds of English sentences, we need a subject. ইংরেজিতে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমত একটা সাবজেক্টের প্রয়োজন। আফটার দ্য সাবজেক্ট উই হ্যাভ টু পুট ভার্ব। সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করতে হয়। এই সাবজেক্টের জায়গাতে একটা পার্ট অফ স্পিচ থাকে, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম। এরপরে ভার্ব বসে, এরপরে এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমাদের অবজেক্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস থাকে। এটা হচ্ছে একটা সেন্টেন্স তৈরির বা একটা সেন্টেন্স গঠনের পার্টিকুলার স্ট্রাকচার। এই যে সাবজেক্ট, কমপ্লিমেন্ট, এই যে একটা সেন্টেন্স তৈরির যে স্ট্রাকচার আমি লিখলাম, এই স্ট্রাকচারটা মোস্ট অফ দ্য টাইম এই স্ট্রাকচারটাকেই মেনটেন করেই ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা হয়, জাস্ট এইটাকে মেনটেন করেই। এখন এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, আপনারা যদি একটু দেখার বোঝার চেষ্টা করেন, এই স্ট্রাকচারটাতে আমাদের যে স্পোকেন ইংলিশ, আপনি যে ইংরেজিতে কথা বলবেন, কথা বলতে চান, স্পোকেন ইংলিশ জিনিসটা মূলত এই ভার্বের উপর ডিপেন্ডেন্ট। এইটাকে যে যত বেশি চেঞ্জ করতে পারবে, সে দ্রুত স্পিকিং করতে পারবে। আমাদের জাস্ট এই ভার্বের জায়গাটার উপরেই ভালো কনসেপ্ট থাকে না, আমরা এটা ভালোভাবে পারি না, বুঝি না বলে ইংরেজিতে কথা বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে পারি না। তো সেটা কিভাবে ডেভেলপ করতে পারি আমরা? দেখেন, সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এগুলোই মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হয়। যেমন আই ইট, ইট মানে কি? খাওয়া। এই উই প্লে, প্লে মানে কি? খেলা। প্রতিটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস। আই মিন, উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া আপনি ইংরেজিতে কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করতে পারবেন না। ফর মেকিং এনি সেন্টেন্স উই নিড আ ভার্ব। ঠিক আছে? এই সাবজেক্ট ভার্বের পরে ইউ ডু। ডু মানে কি? করা, তুমি কাজ করো। ইউ ডু দা ওয়ার্ক। হি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো, সে গাড়ি চালায়। তো আমি যদি বলি হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। সি ড্র, ড্র মানে কি? আঁকা। হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়। গো মানে কি? যাওয়া। রহিম স্পিক, রহিম বলে। স্পিক মানে কি? বলা। রহিম স্পিক্স। এরকম সাবজেক্ট আর ভার্ব যদি বসান, আপনি দেখবেন অবজেক্টের যে জায়গাটা বা এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি খাই, কি খাই? মানুষ খায় কি? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান, আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে সেটা আপনি ইউজ করেন। সো আমি যদি বলি আই ইট রাইস, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। আমি এখানে ফুল স্টপ বসাতে পারি। এই জায়গা থেকে একটা সেন্টেন্সকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে আরো লং করা যায়, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে। বাট আজকে আমরা যে স্পোকেন ইংলিশের ক্লাসটা শুরু করছি, এই জায়গাটা আপনাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে। বাংলা বাক্যে কিন্তু ভার্ব লাস্টে থাকে, বাট ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য লিখতে গেলে সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হয়। এরপরে অবজেক্ট বা এক্সটেনশনের যে জায়গাটা, এই অবজেক্ট বা এক্সটেনশন, এই যে জায়গাটা, জাস্ট একটু ওয়েট করেন, এই জায়গাটা, একটা মিনিট, এই অবজেক্ট বা এক্সটেনশনের এই জায়গাটা অটোমেটিক্যালি চলে আসে। আমরা খেলি, উই প্লে, কি খেলি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, এটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো। মানুষ করে কি? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। হ্যাঁ, হি ড্রাইভ, সে চালায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। সে একটা গাড়ি চালায়। হি ড্রাইভস এ কার। শি ড্রস, সে আঁকে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। সাবজেক্ট আর ভার্ব বসালে এই অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তারা স্কুলে যায়। রহিম স্পিক্স, রহিম বলে। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে বা ইংরেজিতে কথা বলে। সো এই যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিলাম, একটা একটা কমপ্লিট সেন্টেন্স আমরা তৈরি করলাম। এখন এইরকম শুধু সেন্টেন্স তৈরি করে রাখলে হবে না। এইরকম ভাবে শুধু সেন্টেন্স তৈরি করে রাখলেই আমরা ইংলিশে কথা বলতে পারবো না।
কেন পারবো না? এই সেন্টেন্স বা বাক্যগুলোতে যে ভার্বটা আছে, এই ভার্বের দিকে যদি আপনি একটু ফোকাস করেন, এই ভার্বগুলো কোন টেন্সে লেখা আছে দেখেন তো। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, স্পিক মানে বলা। অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্ব গুলো আমি ইউজ করছি, সবগুলো ভার্ব প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান। অর্থাৎ আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন কোন একটা কাজ হয়ে থাকে। এই যে ডেফিনেশনটা বললাম এবং এই যে সেন্টেন্স গুলো দেখছেন, এই ডেফিনেশন এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রতিদিন কোন একটা কাজ হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে কেউ প্রতিদিন কোনো কাজ করে থাকে, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলি। বাট প্র্যাকটিক্যালি যখন ইংলিশে কারোর সঙ্গে কমিউনিকেশন করতে হয়, প্র্যাকটিক্যালি যখন ইংলিশে কারোর সঙ্গে কনভারসেশন করতে হয়, তখন আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। একটা সেন্সে কথাকে রেখে কখনো বলা যায় না। যেমন আপনারা যারা আমার ফ্রি ক্লাসে ছিলেন, আমি আপনাদের একটা কনভারসেশন, স্যাম্পল একটা কনভারসেশন দেখিয়েছিলাম। মনে করেন এ এবং বি, দুইজন মানুষ, কথাটা বোঝেন, এই দুইজন মানুষ ইংরেজিতে কথা বলতেছে, হ্যাঁ। এ এবং বি দুইজন দুইজনের সঙ্গে ইংলিশে কথা বলছে। এখন এ বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট, এই কথাটা এ বলছে বি কে। এবার বি বলছে যে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি আমি ভাত খাইনি। আপনি কি এখন ভাত খাচ্ছেন? বা আপনি কি এখন ভাত খাইতেছেন? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ ইটিং রাইস নাও? এবার এ আবার বলছে যে আমি এখন খাবো না, আই উইল নট ইট নাও, আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দ্য মর্নিং, আই এট রাইস ইন দ্য মর্নিং। এখন দেখেন, এই যে এ এবং বি এর ভিতরে, আর লিখবো না, দুইজনের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন আমি তৈরি করলাম। একটা কনভারসেশনে কিন্তু আমি একটা টাইমের উপর মেনটেন করে আমি এটা তৈরি করতে পারিনি। আপনি খেয়েছেন, আমি খাইনি, আমি খাবো, খাবো না, খেয়েছিলাম, আমি খাইতেছি, আপনি কি খাইতেছেন? অর্থাৎ এই এখানে একটা কমন ভার্ব আমি ইউজ করছি। ভার্বটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটাকে আমি কিন্তু বিভিন্ন ফর্মে আমার লিখতে হয়েছে। কোথাও লিখছি ইটেন, কোথাও লিখছি ইটিং, কোথাও লিখছি এ টি ই এট, বা কোথাও লিখছি যে উইল ইট বা উইল নট ইট, যাই বলেন না কেন। এখন এই যে ইট থেকে ইটেন, ইটিং, অ্যাট, উইল ইট, এই যে জিনিসটা আমি করলাম, এইটাই মূলত আমরা করতে পারি না। বাংলায় এই ধরনের কথা আমি ভাবি, বাট ইংলিশে ইনস্ট্যান্টলি মুখে যখন আমি বলতে যাচ্ছি, কারোর সঙ্গে কমিউনিকেশন করতে যাচ্ছি, কনভারসেশন করতে যাচ্ছি, সেই সময়কে মেনটেন করে, সেই টাইম অনুযায়ী আমি ভার্বের ফর্মটাকে সঠিকভাবে পুট করতে পারি না। এবং এটা না পারার কারণেই ইংরেজিতে কথা বলতে পারি না। এইটা যে যত দ্রুত পারবে, যে যত দ্রুত বুঝতে পারবে, নিতে পারবে, সে ইংলিশ স্পিকিং করতে পারবে, এক্সপার্ট হতে পারবে, ফ্লুয়েন্ট হতে পারবে। তার মানে কি, এই যে ইট মানে খাওয়া, এই ভার্বের আরো অনেকগুলো ফর্ম আছে। এর পাস্ট ফর্ম হচ্ছে এটি ই এট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং। এর আরেকটা ফর্ম থার্ড পারসন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটাকে থার্ড পারসন ফর্ম বা ভি5 বলা হয়। ইটস। এই যে প্রতিটা ভার্বের এরকম পাঁচটা ফর্ম আমাদের কিন্তু থাকে, প্রত্যেকটা ভার্বেরই। আমি যদি বলি গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গান। এই ভার্বের ফর্মগুলো আমরা একটু একটু করে, অল্প অল্প করে আমরা শিখতে থাকবো, ঠিক আছে? কারণ এটা না শিখলে কখনো ইংরেজি ভালোভাবে শেখা যায় না। এই ভার্বের ফর্ম আমরা জানি না বলেই মূলত ইংলিশে কথা বলতে পারি না। আমরা ইংরেজিতে কথা বলার জন্য কি বললাম, সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। এখন এই যে সময়ের পরিবর্তন বা টাইমের পরিবর্তন, এটা কিভাবে সম্ভব হয়? এই সময় বা টাইমের পরিবর্তন সম্ভব হয় আহ ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ আমাদের ইংলিশের টেন্স আছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা টেন্সের কিন্তু আবার চারটা ভাগ আছে, চারটা ক্লাসিফিকেশন আছে, আপনারা জানেন। ইনডিফিনিট,
কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। অর্থাৎ আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ একটা কথাকে 12টা ওয়েতে 12 ভাবে 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আপনার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য প্রয়োজন বা দরকার। এখন এই যে 12টা টেন্সের স্ট্রাকচারের কথা বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই স্ট্রাকচার গুলো মূলত কি? এই স্ট্রাকচার গুলো কিন্তু মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। কোন ভার্ব? অক্সিলারি ভার্ব এবং এই মেইন ভার্ব, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত সময়ের পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, সেন্সের পরিবর্তন হয়। যেটা শুধু টেন্স শিখলে হবে না, টেন্স শেখার আগে আমাদের ভার্বের ফর্ম শিখতে হবে। কারণ ভার্বের ফর্মই যদি আপনি না জানেন, টেন্সের স্ট্রাকচার শিখে কি করবেন? এক একটা টেন্সের স্ট্রাকচারে তো লেখা আছে ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম, এই ফর্ম, সেই ফর্ম। তো সেই ফর্ম না জানলে টেন্স জেনে তো কোনো লাভ হবে না, তাই না? যেমন এই রাইট মানে লেখা, এই রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এর WRITTEN, রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? রাইটিং। এর থার্ড পারসন ফর্ম হচ্ছে রাইটস। এইরকম প্রতিটা ভার্বের আমার কিন্তু ফর্ম থাকে। স্পিক্স মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পিকিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে স্পিক্স। এরকম প্রত্যেকটা ভার্বেরই ফর্ম থাকে। ড্র মানে কি? আঁকা, এর পাস্ট ফর্ম কি? ডিউ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রয়িং, এর থার্ড পারসন ফর্ম কি? ড্রস। ড্রাইভ মানে কি? চালানো, এর পাস্ট ফর্ম কি? ড্রোভ, এটা জানতে হবে। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রিভেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাইভিং, এর থার্ড পারসন ফর্ম কি? ড্রাইভস। দিজ আর দ্য কনজুগেশন অফ ভার্বস, অর ইউ ক্যান সে দ্যাট ফর্মস অফ ভার্ব। প্রতিটা ভার্বেরই। ব্রেক মানে ভাঙা, এই ব্রেক এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রেকিং। ব্রেকিং, প্রেজেন্ট পার্টিসিপল কি? ব্রেকিং, এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ব্রেকস। হ্যাঁ, সেরকম প্রতিটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। এই ভার্বের ফর্ম গুলো আমি আপনাদেরকে শেখাবো। তা আগে আমরা টেন্সের স্ট্রাকচার গুলো কমপ্লিট করব, তারপর আমরা এগুলো দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে আমাদের ভার্বের ফর্ম প্রয়োজন। কেন প্রয়োজন? আমি কি বলছি, আমরা ইংলিশে যখন কারোর সঙ্গে কনভারসেশন করব, কারোর সঙ্গে যখন কমিউনিকেশন করব, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে বলতে পারবো না। আমাদের একটা কথাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সেন্সে, বিভিন্ন টেন্সে, বিভিন্ন সময়ে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে হয়। বাট টেন্সের স্ট্রাকচার মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। টেন্স কত প্রকার? 3 প্রকার। 3টা টেন্সের কয়টা করে ভাগ আছে? 4টা। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি? 12 ধরনের ভার্বের ফর্ম সেখানে দেওয়া, অক্সিলারি এবং মেইন ভার্ব মিলে। এবং এই 12টা ভার্বের পরিবর্তন হয়ে কথার পরিবর্তন হয়। মূলত দেখেন, আমি যদি বলি যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, সাবজেক্ট কে? হি। ভার্ব কি? ড্রাইভস। অবজেক্ট কি? এ কার। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। আমার কথার পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বের ফর্মে। সে একটা গাড়ি চালিয়েছিল, কেউ কোনো কিছু করেছিল, গিয়েছিল, হয়েছিল, নিয়েছিল, দিয়েছিল। এগুলো কোন টেন্স? এগুলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন পাস্ট ফর্ম, ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটার পাস্ট ফর্ম কি? ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। এই জিনিসটা যদি আপনি না জানেন যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, তাহলে এই কথাটাকে কিন্তু আপনি কখনোই ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না যে সে একটা গাড়ি চালিয়েছিল। যতই আপনি জানেন, বুঝতেছেন যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু আপনাকে তো তার আগে এই জিনিসটা জানতে হবে, সেই ভার্বের পাস্ট ফর্মটা কি। না জানলে তো টেন্স জেনে বা ওটা আইডেন্টিফাই করে কোনো লাভ হবে না, তাই না? তাহলে হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের
ফর্মের পরিবর্তন হয়ে এক একটা টেন্সের স্ট্রাকচারের পরিবর্তন হয়, অর্থাৎ টাইম বা সময়ের পরিবর্তন হয়। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, মনে করেন আমি এরকম বললাম, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এইভাবে এখানে আমার 7-8টা লেখা হয়ে গেছে। আপনার যদি টেন্সের স্ট্রাকচার জানা থাকে, একটা কথাকে বিভিন্ন ওয়েতে পরিবর্তন করতে পারবেন, সর্বোচ্চ 12টা টাইমে পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 12 দিকে 12 ভাবে 12টা টাইমে বা 12টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন। আমার সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার, পরিবর্তনটা কোথায়? এই ভিতরে ভার্বের ফর্মে, এবং এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি বাংলায় ভেবে ইংলিশে নিয়ে আসতে পারি না, আমাদের মুখের উপর নিতে পারি না বলেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেনে দুর্বল আমরা, স্পিকিং করতে পারি না, আমাদের ব্যর্থতা মূলত এই জায়গাটাতেই। এই জায়গাটাতে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। এখন টেন্সের স্ট্রাকচার আছে 12টা। এই 12টা স্ট্রাকচার আবার আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থট প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে বা জানতে হবে। কিসের ব্যবহারের কথা বলছি? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যারা আলাদা ক্যাটাগরির সেন্টেন্স ক্রিয়েট করে, পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ সেন্টেন্সকে আরো মডিফাই করে, সেন্টেন্সের আরো মিনিং দেয়, টাইম দেয়। সেগুলো আমরা যখন মডাল ভার্বের ক্লাস করব তখন আমরা শিখবো। আজকে আমাদের টেন্সের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি, এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এবার একটু মেইন স্লাইডে আসি, আমাদের আমি সিম্পল টেন্স গুলো নিয়ে কথা বলবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, টেন্স কনসেপ্ট, মেইন জায়গাটাতে আসলাম, বোঝার চেষ্টা করেন। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলা হয়। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র প্রতিটা টেন্স এর 3টি বিষয় পড়বো, 3টা সিম্পল, 3টা কন্টিনিউয়াস, 3টা পারফেক্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট দেখেন, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। সেই অধ্যায়টা অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচারের কথা আমি বলছি। এই 12টা স্ট্রাকচারের ভিতর আপনি 9টা টেন্সকে একপাশে রাখেন, আর 3টা ইনডিফিনিট বা সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই 3টা ইনডিফিনিট টেন্সকে আপনি একপাশে রাখেন। এরা সমান কাজ করে, মানে এদের ব্যবহার অনেক বেশি, স্পিকিং এ বলেন বা রাইটিং এ বলেন, ইনডিফিনিট টেন্স গুলোর ব্যবহার কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে। তো এখানে একটা টেবল দেওয়া আছে, একটা ছক আছে, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, এখানে লেখা আছে স্টেপ 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্টার্টার। এখানে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রানা, এইগুলো হচ্ছে সাবজেক্ট। মানে একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন বলবে, কেউ তো একজন করবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে সেটা এখানে লেখা আছে। এরপরে আছে দেখেন প্রেজেন্ট সিম্পল বা V1। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো আছে। রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াচ মানে দেখা, নো মানে জানা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া। এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এরপর আছে সিম্পল পাস্ট, পাস্ট সিম্পল বা V2। যেমন এই রাইট এর পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াচড, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম এট, গো এর পাস্ট ফর্ম ওয়েন। অতীতে কোনো কথা বলতে গেলে, পাস্টে কোনো কথা বলতে গেলে সাবজেক্টের পর ভার্বের কিন্তু এই পাস্ট ফর্মটাকে ইউজ করতে হবে। এরপর আছে উইল প্লাস প্রেজেন্ট। এখানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এই ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, মূলত এই যে প্রেজেন্ট ফর্ম গুলো এর আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে হয়। বাট শ্যাল, SHALL, শুধুমাত্র
ফার্স্ট পারসন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়, অর্থাৎ কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শেয়ালকে ব্যবহার করা যেতে পারে। অন্য কোথাও শেয়ালের ব্যবহার হয় না, বাট উইলকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়, সেটা আই হোক, উই হোক, ইউ হোক, হি হোক, শি হোক, যে কোনো পার্সনের সঙ্গে। এবং শেয়ালটা এনসিয়েন্ট গ্রামারে বেশি ব্যবহৃত হতো, মডার্ন গ্রামার অনুযায়ী উইলের ব্যবহারটা হয়ে থাকে মেইনলি, বা উইলের ব্যবহারটাই বেশি হয়। তো শেয়ালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্মগুলো বসালে আমার কেমন সেন্টেন্স হবে? এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যখনই আপনি এই ভি টু, অর্থাৎ এই যে রোড, স্যাং, ওয়াস্ক, নিউ, প্লেড, ড্রোভ, এগুলো বসাবেন, এগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, অর্থাৎ বাংলায় যদি কখনো এমন কথা প্রকাশ করেন, আমি ফুটবল খেলেছিলাম, সে ভাত খেয়েছিল, তারা বাড়ি গিয়েছিল, আমরা গাড়ি চালিয়েছিলাম, তুমি এসেছিলে, সে নিয়েছিল, খেলেছিল, গিয়েছিল, করেছিল, পড়েছিল, লিখেছিল, চলেছিল, এই ল, লাম এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, বাংলা ক্রিয়াপদে যদি ব বা বেন থাকে, আমি করব, যাব, খাবো, পড়বো, লিখবো, চলবো, আসবো, দিব, নিব, এই ধরনের কোনো কথা যদি থাকে, সে আসবে, সে যাবে, সে খাবে, তাহলে এই উইল প্লাস প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। আর সাবজেক্টের পরে এই যে কথাগুলো বলছি, অর্থাৎ এই বাংলা সেন্স বুঝে, বাংলা সেন্স ঠিক রেখে ভার্বটাকে যদি আপনি পুট করতে পারেন, সঠিক ফর্মে বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ তিনটা সেন্টেন্সকে যদি আমরা একসঙ্গে কম্পেয়ার করি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো, উই সিং আ সং, আমরা গান গাই, উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম, উই উইল সিং আ সং, আমরা গান গাইবো, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে, ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে, হি নোজ হিম, সে তাকে চেনে, হি নিউ হিম, সে তাকে চিনেছিল, হি উইল নো হিম, সে তাকে চিনবে, শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল, শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। তিনটা সেন্টেন্সকে একসঙ্গে কম্পেয়ার করেন। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়, দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল, দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। দে ড্র পিকচার, তারা ছবি আঁকে, দে ড্রিউ আ পিকচার, তারা ছবি এঁকেছিল, দে উইল ড্র এ পিকচার, তারা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়, রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল, রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। ইট দিয়ে ওই রকম ভাবে আমি মিলাতে পারছি না, এখানে কোনো সেন্টেন্স হচ্ছে না, তো ওটা স্কিপ করলাম। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়, রানা ওয়েন্ট টু স্কুল আর ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে গিয়েছিল, রানা উইল গো টু ইউনিভার্সিটি, রানা যাবে। এখানে মেইন বিষয় হচ্ছে, দেখেন এই রাইটের পর এখানে এস অথবা ইএস লেখা আছে। এখানে মেইন বিষয় হচ্ছে, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্ম যদি বসে, বাট আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট অথবা রানা, এই যে পার্সন গুলো, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো যদি কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়, তাহলে এর পরের ভার্বের সাথে এস বা ইএস বসবে। যেমন আমি যদি বলি ইউ সিং আ সং, তুমি একটা গান গাও, কিন্তু যদি হি থাকে বা শি থাকে, শি সিংস আ সং, এরকম হয়। তো এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, পাস্ট বা ফিউচার টেন্সের ক্ষেত্রে না। তো এগুলো নিয়ে আরো কথা আছে, অনেক ক্লাস আছে এগুলোর উপরে, তখন আমি দেখাবো। তো দেখেন, যেটা আমি বলছি, আমাদের মেইন ডিফারেন্স, মেইন পার্থক্যটা কোথায়? সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা মূলত কোথায় হয়? আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পিকিং এ আমি দুর্বল কেন? কারণ আমি যে টাইম মেনটেন করে একটা কথা বলতে চাচ্ছি, ডেসক্রাইব করতে চাচ্ছি, আমার মুখ দিয়ে বের করতে চাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আমি সঠিকভাবে পুট করতে পারছি না। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম, আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো, আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই, আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম, আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো।
আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো। সো এইভাবে আমাদের সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম বসলে পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ফর্ম মানে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম হলে ফিউচার ইনডিফিনিট টেন্স, এইভাবে এই সময়ের পরিবর্তন হবে। এখন সেন্টেন্স শুধু এইভাবে তৈরি করলে আমাদের হবে না, আমাদের একটা সেন্টেন্সকে ভাঙতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো করতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরো কতগুলো সেন্টেন্স আমরা একসঙ্গে তৈরি করতে পারি, এটা আমাদের দেখতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমরা দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবো এই জায়গাটার প্রতি। এতক্ষণ যে কথাগুলো বললাম বা যে আলোচনাগুলো করলাম, আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো? ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? ওকে, আচ্ছা। এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে, আরেকটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন প্রত্যেকে। আম রিকোয়েস্টিং ইউ অল। এখন দেখেন, যারা আমার ওই, আমি যখন ফ্রি ক্লাসগুলো নিয়েছিলাম ওইখানে আমি আপনাদের একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, কারো মনে আছে কিনা এটা? এবার আপনারা নিজের একটু দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আহ আমরা শুধু এরকম স্ট্রাকচার শিখে রাখবো না, স্ট্রাকচার শিখে রেখে দিব না, একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এটা আমরা করব, বাট সেই সেন্টেন্স গুলোকে কিভাবে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনে আমরা অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়গুলোও কিন্তু আমরা একাধারে দেখব। আমি কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট ক্লাসে পড়াবো, এবং এই নেগেটিভ ইন্টারোগেটিভের যে জায়গাগুলো, ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করার যে জায়গাগুলো, সেগুলো আমি দেখাবো একসঙ্গে। একসাথে পড়তে গেলে আহ পারবেন না, অনেক লোড হয়ে যাবে, অনেকে আমাকে অবজেকশন দিয়েছে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু পড়াবো ততটুকুই যাতে নিতে পারেন, ততটুকুই যাতে প্র্যাকটিস করতে পারেন, সেইভাবে আমাদের এগোতে হবে। একবারে খুব বেশি বিষয় আমরা দেখবো না, বা খুব বেশি বিষয় নিয়ে আমি আলোচনা করব না বা পড়াবো না। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন এটা আবার কি। একটা মিনিট, আমার এই পিসিটা গতকাল মানে একদম সবকিছু ফরম্যাট হয়ে গেছে, তো একটু প্রবলেম হয়েছে। আজকে সারাদিন নতুন করে সবকিছু আপডেট দিতে হয়েছে, নতুন উইন্ডোজ দিতে হয়েছে, অনেকটা ঝামেলা ছিল। তো একটু বোঝার চেষ্টা করেন। এইখানে এই প্রেজেন্টেশন আমি দেখিয়েছিলাম, কারণ মনে আছে কিনা, যারা ফ্রি ক্লাস করছিলেন, বাট সবাই তো আর সেখানে সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করেননি। সেটা হচ্ছে আমরা ইংলিশে কিভাবে স্পিকিং করতে পারি, ওই স্ট্রাকচার। আমরা শুধু টেন্স শিখিয়ে স্ট্রাকচার শিখে রেখে দিই, বাট আমরা সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রেজেন্টেশন দিতে হবে, কিভাবে দিব? যেমন এইখানে বলছে যে স্পিক অ্যাবাউট এর ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি, এটা আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? আই মিন হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন আ সার্টেন টপিক বাই ইউজিং কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার। So first of all, for giving a presentation, you know that you have to give an introduction. You have to express greetings. যেমন একটা প্রেজেন্টেশন দিতে গেলে বা শুরু করতে গেলে প্রথমে দেখেন বলছে আসসালামু আলাইকুম, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া। এইটার উপর ডিপেন্ড করে এটা আপনি একবার দুইবার পড়ে এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। একটা লোক প্রতিদিন কোন কাজগুলো করে সেটা এখানে সে ডেসক্রাইব করছে, এবং এখানে দেখেন এই যে ইয়েলো কালার দিয়ে ভার্ব গুলোকে হাইলাইট করা। কারণ আমি কি বলছি, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট অবজেক্ট বিষয় না, মেইন ফ্যাক্ট হচ্ছে ভার্ব। ভার্বকে যদি সঠিকভাবে পুট করতে পারেন তাহলে আপনার বাক্য কারেক্ট। তো আপনি প্রতিদিন যে কাজগুলো করেন, সাবজেক্টের পরে ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসে, সেই ভার্বটাকে আপনাকে ইউজ করতে হবে। যেমন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আম সাকিব বিফোর ইউ, আম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। দেন কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। বলছে আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, তারপর দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং উজু করি ফজরের নামাজের জন্য,
আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি, দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই, দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি, আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করি, আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি, দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, তারপর আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই, অ্যান্ড আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি, দেন আই টেক মাই ডিনার এট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি, অ্যান্ড আই গো টু বেড ফর স্লিপিং এট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। অর্থাৎ একটা লোক প্রতিদিন কি কাজগুলো করে, রেগুলার ওয়েতে তার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো কি, হ্যাবিট গুলো কি, সেগুলো এখানে বর্ণনা করা। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের কোনো কাজ যখন বর্ণনা করা হচ্ছে, এই সাবজেক্টের পরে, সাবজেক্টকে আই, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্মে লেখা। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের এই প্রেজেন্ট ফর্ম যদি থাকে, এটাকে কোন টেন্স বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সবগুলো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কেন? কারণ অভ্যাসগত কোনো কাজ, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট ডিসক্রাইব করার জন্য সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। কিন্তু আমি কি বলছি, আমি যখন ইংলিশ স্পিকিং করব বা কনভারসেশন করব, কমিউনিকেশন করব, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারবো না। আমাদের কিন্তু সময়ের পরিবর্তন করতে হয় বিভিন্ন সিচুয়েশনে। এখন আমি যদি আপনাকে বলি, এখন এই যে রাত 9টা 48 বাজে, আমি যদি আপনাকে বলি আজকে সারাদিন আপনারা কি কাজ করেছেন, কে কোন কাজটা করেছেন সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত, এখন আপনারা বলবেন যে স্যার আমি আজকে সকালে এই টাইমে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, একটু এক্সারসাইজ করছিলাম, ফ্রেশ হলাম, তারপর আমি ব্রেকফাস্ট করে আমার অফিসে গেলাম বা আমি স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পর আমার এক কলিগের সাথে দেখা করেছিলাম, এক বন্ধুর সাথে দেখা করেছিলাম, তারপর আমি 2টার দিকে 2:30টার দিকে লাঞ্চ করলাম, তারপর বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, আহ সন্ধ্যার দিকে আমি বাসায় ফিরলাম, আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ গেছিলাম, তারপর রাতে এসে একটু খবরের কাগজ পড়লাম, একটু টিভি দেখলাম, একটু আহ চা খেলাম, তারপর ডিনার করলাম বা আপনার ক্লাস করতে বসলাম। এই যে আমি করলাম, মানে করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিল, এসেছিল, দিয়েছিল, নিয়েছিল, অর্থাৎ অতীতের কোনো কাজ, পাস্টের কোনো কাজ আপনি যদি ডেসক্রাইব করতে চান, আপনি কিভাবে করবেন? আপনার এই সময়ের পরিবর্তনটা বুঝতে হবে। এই যে যেটা দেখাচ্ছে এখানে ইয়েলো কালার দিয়ে যেগুলো হাইলাইট করে, এগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি প্রতিদিন এটা করি, ওটা করি, এখানে যাই, ওখানে যাই, এইগুলো বলা। কিন্তু আমি করেছিলাম, আজকে কি করলেন, বা আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, এটা আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? দেখেন, কঠিন কিছু না। আপনি যে কাজটা করেছিলেন সেই কাজ, অর্থাৎ সেই ভার্বের পাস্ট ফর্মটাকে আপনার পুট করতে হবে এখানে। গ্রিন কালার দিয়ে ভার্ব গুলোকে হাইলাইট করা আছে, দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, পরিবর্তনটা মূলত হবে আপনার ভার্বের ফর্মে। এটা আপনাকে বুঝতে হবে। আপনারা এই 3টা সেন্সের উপর ডিপেন্ড করে 3টা প্রেজেন্টেশন তৈরি করবেন, আমি এটা পাঠিয়ে দিব। এখানে একজনের স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এই স্যাম্পল অ্যান্সারটা দেখে আপনি নিজে কি করেছিলেন, নিজে কি করেন প্রতিদিন, আগামীকাল কি করবেন, এগুলো ডেসক্রাইব করবেন। যেমন এখানে দেখেন বলছে, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। বাংলা বোঝেন, আমি, গেট মানে ওঠা, গেট পাস ফ্রম গট। সো আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম, বাংলা বোঝেন, করেছিলাম, দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি মুখ ধুয়ে ফজরের নামাজের জন্য উজু করলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, কিছু ব্যায়াম করেছিলাম, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম, এবং আমি এখানে টেক হবে না, টুক হবে, এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম, কামের পাস্ট ফর্ম কেম। হ্যাঁ, দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্ন, ইডি বা লার্ন, হ্যাঁ, আই
লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 p.m., আমি 10টায় ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m., আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স শেয়ারিং। তাহলে গতকাল দেখেন, কামের পাস্ট ফর্ম কেম, স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড, গেটেড পাস্ট ফর্ম গট, ডু এর পাস্ট ফর্ম ডিড, রিফ্রেশের পাস্ট ফর্ম রিফ্রেশ, টেকের পাস্ট ফর্ম টুক, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ট, অনেকে স্পেন্ডেড বলে, বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে, এরকম দিয়ে ফেলে, বাট না, এসইএনডি, সেন্ট, পাস্ট ফর্ম কি সেন্ট, এরকম। সো এইভাবে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে যদি আপনার কাজটাকে, আপনি যে কাজটা করছেন, যেটা করেছিলেন, সেই ভার্বটাকে সঠিকভাবে বসাতে পারেন। ভার্ব কোথায় বসাতে হবে? সাবজেক্টের পরে। কোন ফর্ম বসাতে হবে? আপনি যে ফর্মে যে টাইমে কথা বলতে চাইবেন, যদি অতীতে কথা বলতে চান ভার্বের পাস্ট ফর্ম বসাবেন, যদি বর্তমানের কথা বলতে চান বা রেগুলার হ্যাবিট এক্সপ্রেস করতে চান ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। কোথায়? সাবজেক্টের পরে। তার মানে এই ভার্বের ফর্ম জানাটা কিন্তু ম্যান্ডেটরি, এটা আমাদের জানতে হবে। এরপর আমি যদি এখন আপনাকে বলি আপনারা আগামীকাল কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, হোয়াট উইল বি ইয়োর টুমোরোস অ্যাক্টিভিটিস, এখন আমাদের সবার ব্রেনে প্ল্যান সেট আপ করা থাকে না, আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, এক্সারসাইজ করব, ব্রেকফাস্ট করব, তারপর এখানে যাব ওইখানে যাব, এর সাথে একটু দেখা করব, এটা ওটা বিভিন্ন কাজ, হ্যাঁ। আবার ভালো লাগলে আপনার ক্লাস এসে জয়েন করব, এই যে যাব, খাবো, পড়বো, চলবো, লিখবো, বলবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে একটা স্টেবল পজিশনে কথাকে রেখে বললে হবে না, আমাদের সময়ের পরিবর্তন করতে হবে, টাইমের চেঞ্জ করতে হবে। এই টাইমের চেঞ্জ করাটা অনেক জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা আপনাদের করা লাগবে। তাহলে ভবিষ্যতের কথা যদি বলি, সেটা কি হয় জানেন? প্রেজেন্ট ফর্মের ভার্ব গুলো, অর্থাৎ এই যে প্রথমে যেগুলো দেখাইছি না, এইটার আগে শ্যাল বা উইল, তো আমি বলছি শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করতে, দ্যাট উইল বি বেটার। তো দেখেন, এখানে বলছে যে আমি যদি আপনাকে বলি হোয়াট উইল ইউ ডু টুমোরো, সো আপনি বলবেন যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, টিওএমও আর ওঠাবো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি উজু করব, আমি মুখ ধুবো, ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করব। দেন রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ এট 9:30 a.m., তারপর আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ এট 2 p.m., আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস, উইল প্লাস বি 1, দেখছেন? আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো, এই যে স্কাই কালার গুলো দিয়ে ভার্বের ফর্মটাকে হাইলাইট করো। ভার্বের ফর্মটা কোথায় আছে? সাবজেক্টের পরে। এই ডুইং টুইং এখানে বসানো লাগবে না, এটা জিরান হিসাবে বসে, নন ফাইনাইট ভার্ব, বাদ দেন। জাস্ট এটাই বলেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m., আমি 10টায় আমার ডিনার করবো। অ্যান্ড আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. সো দ্যাট উইল বি মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স শেয়ারিং। তাহলে দেখেন, ইংরেজি ভাষাটা কিন্তু কঠিন কিছু না। ইংলিশ ইজ আ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। ইউ উইল বি এবল টু স্পিক, you will be able to fluent and expert in this language just if you focus on the forms of verb. I mean, you have to know the conjugation of verb, and when you will think any kinds of thing in Bengali, just you have to put the correct sense, correct time of tense or forms of verb, and you know that it is also called conjugation of verb. According to the correct structure of tense, you have to put it after the subject. If you can do that, you will be able to expert and fluent in this language. So English is not so many hard language. English is a very straight language. Just you have to follow some strategy, you have to follow some technique. If you use some strategy and technique, and if you can practice in your own way, if you set an environment of this language in your own brain, if you generate new idea, new things from your own brain and practice it, you will be able to expert and fluent in this language. আপনাদের যে গ্রুপগুলো করে দিয়েছি, যারা লাস্টের দিকে জয়েন করছেন বা জয়েন করতে পারেননি গ্রুপগুলোতে, আমি অ্যাপ্রুভ করিনি যাদেরকে, এখন আমি আজকে করে নিব। এই তিনটা মানে এই টপিকটা আমি পাঠিয়ে দিব আজকে, এবং এই টপিকটা পাঠিয়ে দেওয়ার পরে আপনারা
কি করবেন, এইখানে তো একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই স্যাম্পল অ্যান্সারটাকে দেখে এটা 2 বার 3 বার আপনারা পড়বেন। এটা পড়ার পর আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা নিজেরা কি করবেন বলেন তো, নিজেরা প্রতিদিন আপনি কোন কাজটা করেন, গতকাল আপনি কোন কাজটা করেছিলেন, আগামীকাল আপনি কোন কাজটা করবেন, এই কথাগুলোকে ইংলিশে ডেসক্রাইব করবেন। আপনাদেরকে এটা ডেসক্রাইব করতে হবে। এটা যদি আপনি ডেসক্রাইব করতে পারেন তাহলে কি হবে, এই একই সেন্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই টাইমটা যদি আপনার একবার জানা থাকে, এই টাইমটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এই একই সেন্সের উপর ডিপেন্ড করে আরো বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া যায়। যেমন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, আপনি কি কোনোদিন পিকনিক করেছেন? Did you ever do any kinds of picnic with your family, friends, colleagues or others person? যদি করে থাকেন, কোথায় করেছিলেন, কবে করেছিলেন, একটু বর্ণনা করেন তো। তো আপনি তখন বলবেন যে আমি একটা পিকনিকে গিয়েছিলাম, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমরা এটা রান্না করেছিলাম, উই কুক দ্যাট কাইন্ডস অফ থিংস। অর্থাৎ এই যে অতীতের একটা এক্সপিরিয়েন্স, পাস্টের একটা এক্সপিরিয়েন্স যখন আপনি শেয়ার করবেন, তখনও এই সেম স্ট্র্যাটেজি ফলো করে, অর্থাৎ ভার্বের এই পাস্ট ফর্ম ফলো করে আপনাকে কথা বলতে হবে। অর্থাৎ ইংলিশে স্পিকিং করার জন্য, কথা বলার জন্য এটা কঠিন কিছু না, ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। একটা টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে গেলে মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। আমার যে 12টা টেন্স আছে, 18টা মডেল সেমি মডেল আছে, সমস্ত স্ট্রাকচার একসঙ্গে ইউজ করার প্রয়োজন পড়ে না। যদি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন যে ঠিক কোন ধরনের টপিক, আমার টাইমিংটা কেমন হবে, কোন ধরনের স্ট্রাকচার আমার ইউজ করতে হবে, এটা আগে থেকে বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়। একটা বা দুইটা বা সর্বোচ্চ 3টা পার্টিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে একটা কমপ্লিট প্রেজেন্টেশন হয়ে থাকে বা দেওয়া হয়। তো আপনাদের যে গ্রুপগুলো আছে, আপনারা ওই গ্রুপগুলোতে ভয়েস রেকর্ড অথবা ভিডিও রেকর্ড যদি কেউ করতে পারেন, করে সেন্ড করবেন। ইভেন আমি ক্লাসেও আপনাদের কাছ থেকে ওই প্রেজেন্টেশন গুলো নেওয়ার চেষ্টা করবো এক এক করে। তো সবাই একটু নিজের টাস্কটা, নিজের আইডিয়াটা, নিজে প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন, আগামীকাল কি করবেন, এই বিষয়গুলোকে ইংলিশে ডেসক্রাইব করার বা ইংলিশে শেয়ার করার চেষ্টা করবেন। আপনাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে, এটা আপনাদের করতে হবে। এখন থেকে আমি স্পোকেনের যে বিষয়গুলো শুরু করব, তো আপনাদের একটু খাটতে হবে, একটু কাজ করতে হবে। এবং নেক্সট ক্লাসে আমি কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস আর কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হয় সেগুলো দেখাবো। বাট আজকে আমি কিন্তু জাস্ট সিম্পল টেন্স গুলো দেখালাম, আর ভার্বের ফর্মটাও আমি পাঠিয়ে দিব আপনাদের, ওটা আমি করাবো, সমস্যা নাই। বাট এই যে প্রেজেন্টেশনটার কথা বলছি, আপনারা নিজেদের টাস্ক, নিজেদের অ্যাক্টিভিটিস গুলোকে বর্ণনা করবেন। আপনি প্রতিদিন কি কাজগুলো করেন, এখানে একজনের একটা অ্যান্সার দেওয়া আছে, এইটার সাথে আপনার কাজ নিশ্চয়ই হুবহু মিলবে না। তাহলে আপনি যে কাজটা প্রতিদিন করেন ঠিক সেইটা আপনি তুলে ধরবেন। কি, আই, আমি, তারপরে ভার্ব, আপনি যে কাজটা করেন সেই ভার্বটা বসাবেন। ভার্বটা বসানোর পর দেখবেন অবজেক্টের যে জায়গাটা, এটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসতেছে, আপনি পারতেছেন। একটু চেষ্টা করে দেখবেন পারেন কিনা, না পারলে দরকার নেই, বাট একটু চেষ্টা করতে সমস্যা কি, করবেন যারা পারবেন। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, and see you in the